দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ধ্বংসাত্মক মানসিকতার কারণে সভ্যতাকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। COP29 জলবায়ু সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুদ্ধিভিত্তিক, আর্থিক ও যুব শক্তিকে সংগঠিত করে নতুন সভ্যতার ভিত্তি স্থাপন করতে হবে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত রিপোর্টে নিয়ে আছেন রাকিব হাসান। COP29 জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে পৃথিবী রক্ষায়, কার্বন নিঃসরণ রোধে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। We need to mobilize our intellectual, financial and youth power to lay the foundation of a new civilization. জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ ছোট দেশগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে উল্লেখ করে বিশ্ববাসীকে অপচয় রোধ ও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি। All we need to do is to accept a new lifestyle consistent with the safety of the planet and all who live on it. Today's generation of youth will do the rest. They love their planet. I hope you'll join me in this dream. If we all dream together, it will happen. দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে এখন থেকে উদ্যোগ নেওয়া প্রয়োজন জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পৃথিবীতে বসবাসকারী মানুষরাই জলবায়ু ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ী। Safety of environment needs a new lifestyle. That lifestyle would not be imposed. It will be a choice. Young people will love that lifestyle as a matter of choice. জলবায়ুর ক্ষতি মোকাবেলায় জিরো কার্বন নিঃসরণের দিকে গুরুত্ব দেওয়ার তাগিদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নতুন প্রজন্ম পৃথিবীকে ভালোবাসে, তাই তারাই রক্ষা করবে। It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. রাকিব হাসান, মাইটিভি। নেপাল ও ভুটানের উৎপাদিত জলবিদ্যুৎ ভাগ করে নেওয়ার জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরি করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বাকুতে জলবায়ু সম্মেলনের সাইডলাইনে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুতের গ্রিডের অভাবে হিমালয় দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ সম্ভাবনা অব্যবহৃত হয়ে গেছে। নেপালের কর্মকর্তারা বলেছেন যে দেশটির 40,000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা ভারত ও বাংলাদেশের মতো বড় দেশগুলোতে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে। বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির কথা ভাবতে হবে বলেও জানান ডক্টর ইউনূস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সব সংস্কারের প্রয়োজন নেই। নির্বাচিত সরকার যারা আসবেন তারা কাজগুলো করবেন। সকালে ঠাকুরগাঁয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হবে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। ফখরুল আরও বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন। এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা বলেছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত ও বিব্রত করতে একটা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটির পরিচিতি সভায় তিনি একথা বলেন। এ সময় প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী ফ্যাসিস্টরা বসে আছে বলেও অভিযোগ করেন তিনি। সবচেয়ে গণতান্ত্রিক দেশ আমেরিকা, তার প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিনে হুট করে একটা আওয়াজ বেড়ে পড়ল, ট্রাম্পের ছবি নিয়ে তোমরা রাস্তায় নামো। ট্রাম্পের উপর আঘাত আসলে, ছবিতে আঘাত আসলে আমরা এটা বিশ্বের দরবারে ট্রাম্পের কাছে তুলে ধরবো, তাহলে
ইউনূস সরকার আর থাকতে পারবে না। প্রিয় ভাইরা, এগুলো একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র রুখতে হবে, কিন্তু এমন একটি পথে আপনারা এগোবেন না যেটা জনগণ আপনাদেরকে আবার প্রত্যাখ্যান শুরু করতে পারে। তা আমাদের দাবি, সংস্কারও চলবে, নির্বাচনের রোড ম্যাপও চলবে। নির্বাচন তো দিতেই হবে, সংস্কার করেন, এমন সংস্কার হাতে নেবেন না যেটা জনপ্রতিনিধিরা করবে, সেমন সংস্কারে হাত দেওয়া উচিত হবে না। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদে রংপুর সহ উত্তরাঞ্চল থেকে 5 জন সদস্য অন্তর্ভুক্তির দাবিতে সাধারণ ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার বিকেলে উত্তরবঙ্গের 16টি জেলায় একযোগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসাবে রংপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদিরও 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 16 অক্টোবর সন্ধ্যা 6:30টার দিকে তাকে রাজধানীর মহাখালী DOHS এলাকা থেকে ডিএনসিসির সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। সবগুলো মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের যৌথ হামলার অভিযোগ রয়েছে। $12,000 কম হয় তাহলে তো মামলা হতে পারে না। তারপরেও যেহেতু এই মামলা হয়েছে, তার থেকে পরবর্তীতে উদ্ধার করার তো আর কিছু নাই, যেহেতু যৌথ বাহিনীর মাধ্যমে তার বাসা থেকে যে সমস্ত টাকা উদ্ধার হয়েছে, উইদাউট ডিক্লারেশন অথবা বৈধ কোনো কাজ ছাড়া আপনি রাখতে পারেন না, ওটা তারা দেখাইতে পারে না। সেই জন্য আমরা এইটা মামলা করছি প্রতিশ্রুতির আইনে। আর নগদ টাকা যেটা বিষয়টা, নগদ টাকায় আপনার বাড়িতে 3 কোটি টাকা 5 কোটি টাকা আপনার বাড়িতে থাকবে, এটা কেন, এই টাকাটা আপনার উৎস কোথায়? যদি আপনি না দেখাইতে পারেন তখন তো আপনাকে এই টাকার উৎসের বিষয়টাও তদন্ত করার প্রয়োজন। এবং এই টাকাটা আপনি বিদেশ পাচার করার জন্য রাখতে পারেন, অথবা এটা আপনি কোনো ধরনের নাশকতামূলক কাজের জন্য ব্যবহার করতে পারেন, যে অথবা এটা টাকা দিয়ে আপনি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাজে ব্যবহৃত করতে পারেন। তো এই টাকাগুলো, এই সব বিষয় তো আমাদের তদন্ত করতেই হবে। বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে হওয়া চুক্তি দেশের স্বার্থ বিরোধী উল্লেখ করে এই অসম চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম রিট পিটিশন দায়ের করেন। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি হবে বলে জানা গেছে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া জনভোগান্তি নিরসনেও কাজ করছে তারা। সকালে ঢাকা সেনানিবাসে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে কর্নেল ইন্তেখাব হায়দার খান সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেন সুষ্ঠু পরিবেশে কাজ করতে পারে সে বিষয়ে সহায়তা করছে সেনাবাহিনী। মাদক বিরোধী অভিযান ও শিল্পাঞ্চলে শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। আন্দোলনে আহত 3,295 জনকে বিভিন্ন CMHকে চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। আমরা কন্টিনিউয়াসলি এটা মনিটর করছি। আমরা পুলিশের কাছে যে অপরাধের যে ডাটা থাকে এটা নিয়ে আমরা একটা কম্পারেটিভ স্টাডিও করেছি এবং সেই স্টাডি অনুযায়ী বর্তমানে মানে সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে অথবা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ক্ষমতা পাওয়ার পরের যে স্ট্যাটিস্টিক্স সেটাতে আগের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে, নথিভুক্ত রেকর্ডের সংখ্যা কমেছে। তার মানে পরিস্থিতির অবনতি হয়নি। হ্যাঁ, আমাদের হয়তো এক্সপেকটেশন অনুযায়ী উন্নতি হয়নি, এটা অনেকে বলতে পারেন, এবং সেটা যাতে হয় এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। পুলিশ বাহিনী ধীরে ধীরে তাদের কার্যক্ষমতা ফেরত পাচ্ছেন। সো এইগুলো হলে ইনশাল্লাহ, এবং আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে।
কয়েক দশক ধরেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা হলেও গত কয়েক বছরে ছোট দলগুলোর পক্ষ থেকে দাবি আরও জোরদার হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কর্মসূচির মধ্যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বশীল নির্বাচন ব্যবস্থার দাবি আবারও সামনে এসেছে। তবে বিএনপি সহ বেশ কিছু বড় দলের অবস্থান এর বিপক্ষে। আলোচনা থেকে পিছিয়ে নেই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থাও। দর্শক, এই বিষয়ে বিস্তারিত রিপোর্টটি নিয়ে আছেন আবু সাইদ অপু। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে নির্বাচন পদ্ধতির পরিবর্তন নিয়ে নানা আলোচনা শুরু হয় সর্বমহলে। রাজনৈতিক দলের একটি বড় অংশ বিদ্যমান পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের পরিবর্তে ভোটের আনুপাতিক হারে বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। আর এই ধারণাটি মূলত রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য। এই ধরনের ব্যবস্থার সার কথা হলো যে এই পদ্ধতিতে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে, অর্থাৎ প্রদত্ত সকল ভোট একটি সুষ্ঠু নির্বাচনী ফলাফল গঠনে অবদান রাখে এবং কার্যকরভাবে কাউকে নির্বাচিত করতে ব্যবহৃত হয়। 1899 সালে বেলজিয়ামে সর্বপ্রথম সংখ্যানুপাতিক পদ্ধতিটি প্রবর্তিত হয়। বর্তমানে বিশ্বের 170টি গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থায় অর্ধেকেরও মতো রাষ্ট্রে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয়। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 230টি আসন পেলেও মোট ভোট পেয়েছিল 48.04% এবং বিএনপি মাত্র 30টি আসনে জয়লাভ করলেও মোট ভোট পেয়েছিল 30.20%। যদিও সেই নির্বাচনটি সংখ্যানুপাতিক ভোটের নির্বাচন হতো, তাহলে আওয়ামী লীগ পেত 147টি আসন এবং বিএনপি পেত 90টি আসন। তবে আমরা সর্বতভাবে চেষ্টা করছি। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা বা আনুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, এই প্রসঙ্গটিও থাকছে সংস্কারের প্রস্তাবনায়। এই লোককে অনেকগুলো সংস্কার করতে হবে, অনেকগুলো পরিবর্তন আনতে হবে, এই সুপারিশগুলো আমরা করব। তো তার মধ্যে আপনি যে ইস্যুটার কথা বলছেন যে সংখ্যানুপাতিক হবে নাকি আমাদের বর্তমান যে পদ্ধতি আছে এটা অব্যাহত থাকবে, তো এই সিদ্ধান্ত নেওয়ার এখনো সময় আসেনি। আমরা মানুষের মতামত দিচ্ছি, রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার প্রক্রিয়ায় আছি, আমরা অন্যান্য অংশীজনের মতামত নিচ্ছি। তো তার প্রেক্ষিতে আমরা সব মতামত পর্যালোচনা করে আমাদের সর্বোচ্চ বিবেচনা শক্তি কাজে লাগিয়ে আমরা একটা সুপারিশ করার চেষ্টা করব। এছাড়াও দ্বিকক্ষ আইনসভা পরিচালনা করা বেশি ব্যয়বহুল, যেখানে অতিরিক্ত বেতন, কর্মী এবং অবকাঠামোর প্রয়োজন হয়, এবং অন্যটি হলো জটিলতা। কারণ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আইন প্রণয়নের প্রক্রিয়াকে ধীর করতে পারে বলে মনে করেন ডক্টর বদিউল আলম মজুমদার। এই নিম্নকক্ষ যে কাজগুলো করে, উচ্চকক্ষ থাকলে ওটার উপর একটা নজরদারিত্ব থাকার সুযোগ সৃষ্টি হয়। দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ করার, একটা সংসদে একটা উচ্চকক্ষ স্থাপন করার এ ব্যাপারে অনেকের এর পক্ষে। তো আমরা তবুও আমরা সকল অংশীজনের মতামত নেওয়ার চেষ্টা করছি এবং তার প্রেক্ষিতে আমরা একটা সুপারিশ করব। যেহেতু পৃথিবীর প্রায় 100টি দেশ এই আনুপাতিক ভোটের নির্বাচন পদ্ধতি অনুসরণ করে সুফল পেয়েছে এবং পাচ্ছে, তাই এটিকে সর্বাধুনিক ও সবচেয়ে গ্রহণযোগ্য গণতন্ত্র বলছেন বদিউল আলম মজুমদার। এটাকে বলে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে কিডনির পাথর ভাঙা কোটি টাকা মূল্যের মেশিনটি শুরু থেকে নষ্ট। কোন কোম্পানির বা কোন দেশের তার কোনো লেবেল নেই মেশিনের সাথে। দুজন চিকিৎসক ও দুজন টেকনিশিয়ানকে বিদেশে প্রশিক্ষণ না করিয়ে সেই টাকাও উত্তোলন করা হয়েছে। মেশিনটি না থাকায় পেট কেটে অপারেশন করতে হচ্ছে রোগীদের। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের 55 বছর বয়সী দরিদ্র কৃষক আব্দুল মমিন পেটের ব্যথা নিয়ে ভর্তি হন 500 শয্যা সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর দেখেন তার কিডনিতে পাথর রয়েছে। তখন আব্দুল মমিনের পেট কেটেই পাথর বের করেন চিকিৎসকরা। অথচ আব্দুল মমিনের মতো দরিদ্র মানুষদের জন্য 2022 সালে পেট না কেটে পাথর বের করার একটি মেশিন কোটি টাকা মূল্যে বিদেশ থেকে আমদানি করা হয়, কিন্তু মেশিনটি কোন কোম্পানির বা কোন দেশের তার কোনো প্রমাণ নেই মেশিনের সাথে। প্রকৌশলীরা মেশিনটি ওটি বিভাগে স্থাপন করার সময় দেখেন এটি নষ্ট। ESWL মেশিন অ্যাক্টিভ না থাকার কারণে আমরা এই সেবাটা যথাযথভাবে দিতে পারছি না। মূলত মেশিনটি দরপত্র মোতাবেক সরবরাহ করা হয়নি। এরপর থেকে মেশিনটি পড়ে আছে হাসপাতালের স্টোর রুমে। অপরদিকে মেশিনটি পরিচালনার জন্য দুজন চিকিৎসক ও দুজন টেকনিশিয়ানকে বিদেশ থেকে প্রশিক্ষণের কথা থাকলেও তা করানো হয়নি। অথচ তাদের প্রশিক্ষণ বাবদ ব্যয়ের টাকা উত্তোলন করে নেওয়া হয়েছে অনেক আগেই। তো এই মেশিনটা যদি সিরাজগঞ্জ
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে চালু থাকে, তাহলে এই এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ঢাকায় যাওয়ার কোনো প্রয়োজন হবে না এবং পাথরের যে অপারেশন করতে হতো সেটা আর কাটা ছাড়াই শুধু ভেঙে দেওয়ার মাধ্যমে সফলভাবে সেই রোগীগুলো সুস্থতা লাভ করবে। দুর্নীতিবাজ প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা। যে বা যারা এই নষ্ট একটি কিডনি থেকে পাথর বের করার যে নষ্ট একটি মেশিন দিয়েছে, আমাদের জনগণের সাথে যে খেলা করছে, তাদের বিরুদ্ধে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই তাদের এগ্রি করি না। যে দুর্নীতিবাজরা আমাদের অসহায় মানুষদের সাথে এখনও বৈষম্য করছে, তাদের চিকিৎসা সেবা দিতে বৈষম্য করছে, যদি সরকারের ব্যবস্থা না নেয় আমরা এই পিডি যারা এই ঠিকাদারি প্রতিষ্ঠান আছে তাদের বিরুদ্ধে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরাসরি আন্দোলন নামতে বাধ্য হব। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানও তাদের পাওনা টাকা পেতে মরিয়া। 2 জন চিকিৎসককে বাইরে প্রশিক্ষণ করানোর জন্য এবং এখানকার যে মেশিন অপারেট করবে সে কর্মচারীদের দেশে প্রশিক্ষণ নেওয়ার অঙ্গীকার ছিল, সেটা করা হয়নি। দ্রুত বিষয়টি সমাধান হলে সুচিকিৎসা পাবে এই অঞ্চলের রোগীরা বলে জানালেন হাসপাতালের পরিচালক। আমরা পরীক্ষা করে দেখেছি যে এখানে মেশিনে যে কান্ট্রি অফ অরিজিনের কথা বলা হয়েছে, মেশিনের গায়ে সেরকম কোনো কিছু নাই। আমরা তদন্ত রিপোর্ট পাঠিয়েছি রিসেন্টলি, এর আগে সেটার এখনো উত্তর পাইনি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলাদেশ রি রোলিং মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আলীর নেতৃত্বে এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমানের সাথে এফবিসিসিআই কার্যালয় স্টিল ও রি রোলিং ওয়ার্ন অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিআরএমএ চেয়ারম্যান মোহাম্মদ আলী, বিএসএমওএ চেয়ারম্যান শেখ ফজলুর রহমান বকুল, বিএসএমওএ সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, বিআরএমএ জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রশিদ, বিআরএমএ ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, মাসুদুল আলম মাসুদ সহ আরও অনেকে। মালদ্বীপের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ জিতে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা জানান খেলোয়াড়রা উজ্জীবিত আছে, আর মাঠে এর ছাপ রাখার কথা জানান অধিনায়ক তপু বর্মন। এদিকে বাংলাদেশের মাটিতে জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্য মালদ্বীপের। কিংস এরিনায় প্রথম প্রীতি ম্যাচে আজ মুখোমুখি হবে 2 দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। এস এ মারিফ আছেন বিস্তারিত রিপোর্টটি নিয়ে। ভুটানের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে হার, 2 ম্যাচ সিরিজে ড্র হলেও পারফরমেন্স খুব একটা ভালো ছিল না বাংলাদেশের। এবার মালদ্বীপের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ দিয়ে বছর শেষ করতে যাচ্ছে তপু বর্মনরা, যেখানে সাম্প্রতিক সমীকরণ পক্ষে থাকবে লাল সবুজদের। সবশেষ 5 ম্যাচে 3টিতে জয়। বিশ্বকাপ বাছাইয়েও এই মালদ্বীপের বিপক্ষে হারেনি বাংলাদেশ। আমাদের প্রস্তুতি ভালো। ফোর্টিসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে ছেলেরা উজ্জীবিত আছে। আমি চাই ছেলেরা সমর্থকদের জন্য খেলুক, দায়িত্ব নিয়ে খেলুক। ম্যাচ বাই ম্যাচ ভালো পারফরমেন্স করাই মূল লক্ষ্য। অধিনায়ক তপু বর্মনের চোখ এশিয়ান কাপের দিকে। 2টি ম্যাচ জিততে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটবে, তাতে বাছাই পর্বে কিছুটা সুবিধা নিতে পারবে বাংলাদেশ। সবাই এটাই ভাবতেছে যে আমাদের ভালো রেজাল্ট করতে হবে এবং আমাদের এই 2টা ম্যাচ জিততে হবে, কারণ আমাদের টার্গেট হলো যে এফসি কোয়ালিফায়ার রাউন্ডে আমরা ভালো করতে চাই। তো ডেফিনেটলি এই 2টা ম্যাচ আমাদের জিততে হবে। 1 বছরের বেশি সময় পর মাঠে নামছে মালদ্বীপ। গত বছর বিশ্বকাপ বাছাইয়ে কিংস এরিনায় বাংলাদেশের বিপক্ষে খেলা শেষ ম্যাচটি তারা হেরেছিল 2-1 ব্যবধানে। সেই দুঃস্মৃতি ভুলিয়ে দিতে চান কোচ আলী সুজেন। ছেলেরা মানসিকভাবে শক্তিশালী। তারা এখানে এসেছে মালদ্বীপের ফুটবলের উন্নতির জন্য, নিজেদের মেলে ধরতে। ছেলেরা দীর্ঘদিন মাঠে নামতে পারেনি, এখন তাদের জন্য বড় সুযোগ এটা। র্যাঙ্কিংয়ে 22 ধাপ এগিয়ে মালদ্বীপ। 163তম অবস্থানে রয়েছে দলটি। বাংলাদেশের অবস্থান 185। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।